আচ্ছা, তো এই ফর্মুলা দেখছিলাম, এই ফর্মুলাও দেখছিলাম, এবং আরেকটা টেস্টিং চার্জের ক্ষেত্রে ফর্মুলাটা দেখছিলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ভি বেসিক্যালি ডিভি ইন্টু কিউ, ডেল কিউ। ঠিক আছে, এই তিনটা ফর্মুলা আমরা মোটামুটি দেখছিলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে আজকে হচ্ছে আমরা একটা গোলকের জন্য, পরিবাহী গোলকের জন্য, কি গোলকটা? পরিবাহী গোলক। পরিবাহী গোলকের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর হচ্ছে পটেনশিয়াল বের করা শিখব। ঠিক আছে, তো পরিবাহী গোলক আর অপরিবাহী গোলকের মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশন একটু পার্থক্য থাকে। ঠিক আছে, সাপোজ এটা যেহেতু পরিবাহী গোলক, তুমি সামহাও এটাতে যদি তুমি চার্জ দাও, সাপোজ এভাবে পজিটিভ চার্জ দিলা, এখন এই পরিবাহী গোলকের মধ্যে চার্জগুলো মুভ করার সুযোগ আছে, এবং এরা একজন আরেকজনকে বিকর্ষণ করার দরুন এরা কখনোই একসাথে থাকবে না, সব সময় এরা সারফেসে চলে যাবে। এই চার্জগুলা এভাবে 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 দেখা যাবে আলটিমেটলি এরকম সারফেস চলে গেছে। এই যে এটা যদি গোলকটা হয় তাহলে দেখবা চার্জগুলা সারফেসে চলে আসছে, কারণ একজন আরেকজনকে বিকর্ষণ করতেছে। একদম ম্যাক্সিমাম ডিস্টেন্স বজায় রেখে তারা থাকতে চাবে, কেননা তাদের মধ্যে ইন্টারনাল কি বলে রিপালশন আছে। আর যদি এটা অপরিবাহী গোলক হইতো, তোমার সাপোজ মনে করো হচ্ছে এটা একটা অপরিবাহী গোলক, তখন তুমি চার্জ যেমনিই দাও ওইটা এমনিই থাকবে, বিকর্ষণ করলেও কিছু করার নাই, কেননা এখানে চার্জ মুভ করার সুযোগ নাই, যেহেতু এটা অপরিবাহী, যেমনি চার্জ দিছো অমনিই থাকবে। ঠিক আছে, তো আশা করি অপরিবাহী এবং পরিবাহী এর ক্ষেত্রে চার্জের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটা বুঝতে পারছো। তো আমরা আজকে হচ্ছে পরিবাহী গোলকের ক্ষেত্রে তোমার এই ভোল্টেজের ডিস্ট্রিবিউশনটা দেখব। ঠিক আছে, আচ্ছা, তো এটা মুছে ফেলি। তো খেয়াল করে দেখো, পরিবাহী গোলকে আমি চার্জ দিলাম সামহাও, সাপোজ মনে করো কিউ অ্যামাউন্টের চার্জ দিছি, কিউ অ্যামাউন্টের চার্জ আমি দিছি, এবং বুঝতে পারতেছো এটা আলটিমেটলি এইভাবে চারদিকে ছড়াই গেছে। তো চারদিকে ছড়াই যাওয়ার পর এখন আমার কাজ হচ্ছে এটার বলরেখার অ্যানালাইসিস করা, এবং আমরা জানি যে কোনো চার্জিত বস্তু থেকে অবশ্যই সারফেস থেকে কি লম্বভাবে বলরেখাগুলো বের হবে। ঠিক আছে, লম্বভাবে বলরেখাগুলো বের হবে, একদম লম্ব বরাবর, অর্থাৎ এটা 90 ডিগ্রি কোণ থাকবে, এভাবে বলরেখাগুলো বের হবে। ঠিক আছে, এখন চার্জ দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে তিনটা ডিস্টেন্সের জন্য তোমার বের করা, বি এর মান কি হয়, ই এর মান কি হয়। তিনটা ডিস্টেন্স কি? এটা যদি তোমার পরিবাহী গোলকের কেন্দ্র হয়, তো কেন্দ্র থেকে ব্যাসার্ধের বেশি দূরে, সাপোজ মনে করো এটা হচ্ছে তোমার কি ডিস্টেন্স, আর ডিস্টেন্স, আর ওয়ান ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স অর্থাৎ গোলকের বাহিরে। আরেকটা হচ্ছে তোমার কেন্দ্র থেকে সারফেসে অর্থাৎ ব্যাসার্ধের ডিস্টেন্সে। আরেকটা হচ্ছে তোমার ব্যাসার্ধের ছোট ডিস্টেন্স ধরলাম আর2, সেই ডিস্টেন্স, অর্থাৎ এই তিনটা ডিস্টেন্সে আমরা ই ভি এটা বের করবো। দ্যাট মিনস আমার 6টা জিনিস বের করা লাগবে আর কি। ঠিক আছে, তো এগুলো আমরা গ্র্যাভিটি চ্যাপ্টারে দেখছিলাম, তো নতুন কিছু না। তো চলো আমরা কোন টেকনিকে এটা বের করার চেষ্টা করি। তো সুন্দর করে একই জিনিসটা খেয়াল করে দেখি। তো আমার মনে করলাম এটা আমার একটা পরিবাহী গোলক আছে আমার কাছে, তো আমি চার্জ দিছি, চার্জ দেওয়ার পর অবশ্যই এগুলো সারফেসে চলে গেছে। ঠিক আছে, আর দেখাইলাম না একা একা, সারফেসে চলে গেছে, এটা চার্জগুলো সারফেসে আছে। সো এখন আমাদের কাছে কি কি টুলস আছে, যে আমরা দেখলাম যে পটেনশিয়াল বের করার জন্য আমার কাছে যেই টুলস আছে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর। এইখানে এই অ্যাজাম্পশনটা আমরা কি কুলম্বের ল থেকে বের করছিলাম, কুলম্বের যে ফোর্সের ইকুয়েশন ছিল F 1/4 পাই এপসাইলন কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এইখানে একটা দারুণ অ্যাজাম্পশন ছিল, সেটা ছিল বিন্দু চার্জ। কি বিন্দু চার্জ? বাট এখানে কি চার্জটা আমার বিন্দু চার্জ না, এখানে একটা কি বলে বিস্তৃত অবজেক্টের মধ্যে চার্জিত বস্তু আছে। তো এইটাকে বিন্দু চার্জ হিসেবে কখন কল্পনা করতে পারবো? যদি এটা থেকে খুব বেশি দূরত্বে আমি কি করি, ডিস্টেন্সে যদি ফোর্স বা ভোল্টেজ মাপতে চাই, তখন এই চার্জটা বিন্দু হয়ে যাবে। কিন্তু এখন তো আসলে বেশি দূরত্বে যাওয়া সম্ভব না, খুব অল্প দূরত্বেই আমি যাচ্ছি, অর্থাৎ সারফেস থেকে সাপোজ মনে করো এতটুকু দূরত্বে আমি যাচ্ছি, আর ওয়ান ডিস্টেন্সে যাচ্ছি, এটা তো আসলে বেশি দূরত্ব না। তো এইটার হচ্ছে বিন্দু কল্পনা করার আমার সুযোগ নাই, কিন্তু আমার একটা অ্যাজাম্পশন এখানে কাজে লাগবে। খেয়াল করে দেখো, অলরেডি আমি তোমাকে বলছি যে সারফেস থেকে এমন ভাবে চার্জ বের হচ্ছে, এই যে ব্যাসার্ধ বরাবর লম্বর সাথে,
এই ক্যারেক্টারিস্টিক্সটা সেম ওই সময়টা বা ওই সিচুয়েশনটার মতো হয় যদি আমি কেন্দ্রের মধ্যে এই টোটাল অ্যামাউন্টের চার্জটা রাখি কিউ, তাইলেও তুমি দেখবা যে সেম ভাবে বলরেখাগুলো বের হচ্ছে, যদিও আমার কেন্দ্রে কি নাই, চার্জ নাই। এটা কিন্তু অবশ্যই একটা নিরেট গোলক, ঠিক আছে, ফাঁপা খোলক না, এটা একটা গোলক, ঠিক আছে, নিরেট গোলক। তো আমার বলরেখাগুলো এমন ভাবে বের হইতেছে যেন অ্যাজ ইফ এটার মাঝখানে চার্জ আছে, বাট এইটা তো মাঝখানে চার্জ নাই। তো বলরেখার এই বের হওয়ার এই টেকনিকটা আমরা এখানে একটা অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা অ্যাজিউম করতে পারি যে আমি যে কিউ পরিমাণ চার্জ দিছিলাম, যেহেতু বলরেখার উপরই অ্যাকচুয়ালি আমার কি নির্দেশ করে যে বস্তুটা কিভাবে তোমার ক্যারেক্টারিস্টিক্স শো করতেছে, বলরেখার উপরই তো তুমি দেখবা যে বলরেখা কিভাবে যাচ্ছে, চার্জের ডিস্ট্রিবিউশন কেমন আছে। সো এই অ্যাডভান্টেজটা আমরা কাজে লাগাইতে পারি, যেহেতু বলরেখাগুলো এমন ভাবে বের হইতেছে যেন মাঝখানে অ্যাকচুয়ালি চার্জটা রাখছি, পজিটিভ চার্জ, আর ওইখান থেকে বের হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এই অ্যাজাম্পশনটা কাজে লাগাইতে পারি যে ধরে নেই যে কেন্দ্রের মধ্যে, বিন্দুর মধ্যেই অ্যাকচুয়ালি এই কিউ অ্যামাউন্টের প্লাস চার্জ এরকম ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে। তখন আমাদের কাজ খুব ইজি হয়ে গেল, যদিও আমার কি এই প্লাস চার্জগুলো বাহিরে আছে, বলরেখা বা চার্জের ডিস্ট্রিবিউশনটা এমন ভাবে হইতেছে, বলরেখা বের হইতেছে এমন ভাবে যে আমরা এই অ্যাজাম্পশন ধরলেও আমাদের কোনো সমস্যা নাই। আমরা চার্জগুলোকে এমন ভাবে কল্পনা করছি যে ভিতরের দিকে আছে, বলরেখা যেহেতু লম্ব লম্ব ভাবে বের হচ্ছে। তো সিম্পলি যেহেতু কেন্দ্র থেকে আমি দূরত্ব হিসাব করতেছি r1, আর যেহেতু আমি বিন্দু চার্জ কল্পনা করে ফেলতে পারছি এবং আমার সিস্টেমটাও ওইভাবেই বিহেভ করতেছে, দ্যাটস ওয়াই আমি সিম্পলি এই বিন্দুর জন্য ভোল্টেজ v বের করে ফেলতে পারবো কি, v ইজ ইকুয়াল টু সিম্পল আমার আগের ইকুয়েশন 4 এপসাইলন টোটাল চার্জ ডিভাইডেড বাই r1, ঠিক আছে। এই অ্যাজাম্পশনটা আমি ইউজ করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন যেহেতু আমি মাঝখানে এই চিন্তাটা করে ফেলতে পারছি, খেয়াল করে দেখো এটা আমার কি পজিশন, প্রথমটা হচ্ছে আর যখন ব্যাসার্ধের চেয়ে বড়, তখন আমি কি পাইলাম, তখন পাইছি যে সিম্পল ফর্মুলার মতো হয়ে গেছে, বিন্দু চার্জের মতোই কি করতে পারছি, আমি ক্যারেক্টারিস্টিক্স দেখাইতে পারছি প্লাস কিউ চার্জ। সো তখন আমার ভোল্টেজ কি, সিম্পল 1/4 পাই এপসাইলন, আর যদি তোমার কি হয় শূন্যস্থান হয় এপসাইলন নট হবে কিউ ডিভাইডেড বাই r1, এটা হচ্ছে আমার ভোল্টেজ, ঠিক আছে। আর যেহেতু বিন্দু চার্জ আমি অ্যাজিউম করে ফেলতে পারছি, দ্যাটস ওয়াই আমার ই এর ভ্যালুটাও কি, বিন্দু চার্জের জন্য তো আমি জানি যে 1/4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই r1 স্কয়ার। তাহলে আমি ভি আর ই বের করে ফেলতে পারলাম কোন ডিসটেন্সের জন্য, যে ডিসটেন্স হচ্ছে ব্যাসার্ধের চাইতে বড়। এখন আমার সেকেন্ড ডিসটেন্স যে r ইজ ইকুয়াল টু r, অর্থাৎ আমি সারফেসে চলে আসছি, কোনো প্রবলেম নাই, আগের অ্যাজাম্পশনে আমি চলতে পারবো, যেহেতু আমি এই সিস্টেমটা মাঝখানে কল্পনা করে ফেলতে পারতেছি আর বলরেখাগুলো এইভাবেই বের হইতেছে। দ্যাটস ওয়াই জাস্ট এখানে r1 এর জায়গায় এখন ব্যাসার্ধ বসাই দিব, v ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই r, আর ই এর ভ্যালু কি হবে 1/4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এখানেও ভি কিউ আমি বের করে ফেলতে পারছি। এখন সমস্যাটা হয় যখন আমি ভিতরে যাব, ঠিক আছে, ভিতরে গেলে অ্যাকচুয়ালি সমস্যাটা শুরু হয়। কি সমস্যা, ভিতরে গেলে যখন আমার, খেয়াল করে দেখো 3 নম্বর কন্ডিশন, যখন আমার আর লেস দেন আর, চলো তার মানে আমি ভেতরে চলে গেছি অলরেডি। এখন বাহিরে থাকার কারণে বা সারফেসে থাকার কারণে বলরেখাগুলোর প্রভাবের মধ্যে তুমি থাকতে পারছো, যদিও তুমি মাঝখানে চার্জ কল্পনা করছো। কিন্তু এখন যদি মাঝখানে চার্জ কল্পনা করো, অ্যাকচুয়ালি ভেতরে তো বলরেখা নাই, নিট কোনো বলরেখা নাই। কেন নাই, খেয়াল করে দেখো, এইটার একটা সিম্পলিস্টিক উদাহরণ আমরা এইভাবে দিতে পারি। খেয়াল করে দেখো যে সাপোজ সারফেসে তো চার্জ ছড়াই গেছে, তাই না, সারফেসে চার্জ ছড়াই গেছে, এভাবে এভাবে সারফেসে চার্জ আছে, তো কেন ভেতরে কোনো বলরেখা থাকবে না এটার ব্যাখ্যা দিচ্ছি। তো আমি এই পুরো গোলকটাকে অর্ধেক অর্ধেক চিন্তা করি, সাপোজ মনে করো অর্ধেক ভাগে ভাগ করলাম এই গোলকটাকে। তো এই চার্জ যদি মাঝখানে আমি কি দেখাচ্ছি, ই এর ভ্যালু দেখাচ্ছি, মাঝখানে ই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হতে পারে, খেয়াল করে দেখো মাঝখানে ই এর ভ্যালুর জন্য আমরা কি করি, একটা পজিটিভ প্লাস চার্জ রাখি। সাপোজ মনে করো পজিটিভ প্লাস চার্জ রাখলাম এখানে। তো এই চার্জ একে বিকর্ষণ করবে, এই দিক বরাবর, কালারটা চেঞ্জ করে নেই, এই চার্জ একে বিকর্ষণ করবে এই দিক বরাবর,
এই চার্জও বিকর্ষণ করবে, এই চার্জও বিকর্ষণ করবে, টোটাল সবগুলো চার্জ বিকর্ষণ করবে এই দিক বরাবর এই চার্জটাকে। আমি যদি একটা নিট রিপ্রেজেন্টেশন দেখাই, আলটিমেটলি বিকর্ষণ বলটা এই দিক বরাবর যাবে, অর্থাৎ এই অর্ধেক পোরশনটার জন্য, এই অর্ধেক পোরশনটার জন্য তোমার ই এর যে বিকর্ষণ বল ভ্যালুটা ধরলাম হচ্ছে E1, এটা এই দিক বরাবর। তো সিমিলার ম্যানারে আমার এই চার্জটার উপর তো এই পোরশনও কি করবে, বিকর্ষণ করবে, এইটা এদিকে বিকর্ষণ করবে, এইটা এদিকে বিকর্ষণ করবে, এইটা এদিকে 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 এদিকে, আশা করি বুঝতে পারতেছো। তো এই অর্ধেকের জন্য আমার নিট যে ই পাবো সেটা এই দিক বরাবর পাবো, ধরলাম E2। তো বুঝতে পারতেছো, যেহেতু টোটাল এটা সুষমভাবে ডিস্ট্রিবিউটেড, কিভাবে ইউনিফর্মলি, ইউনিফর্ম বা সুষমভাবে ডিস্ট্রিবিউটেড হইলেই এরকম হবে, নাইলে কিন্তু হবে না, ঝামেলা আছে। আচ্ছা, তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হওয়ার কারণে আমার E1 আর E2 এর ভ্যালু কি সেম, কিন্তু তাদের ডিরেকশন কি ডিফারেন্ট, অপোজিট, 180 ডিগ্রি ডিফার করতেছে। দ্যাটস ওয়াই বুঝতে পারতেছো এটা বিয়োগ গিয়ে আলটিমেটলি আমার নিট ই হচ্ছে নেট যেটা, সেটা হচ্ছে E1 প্লাস E2, যেহেতু সমান দুইটা মোকাবেলা গিয়ে অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছো যে এই ধরনের সিস্টেমে আমার ভেতরে কোনো ই নেট ই থাকবে না। তার মানে আমি কি বুঝলাম, যখন আর লেস দেন 0 তখন আমার ই এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, 0 নিউটন পার কি পার কুলম, ঠিক আছে, 0। এখন তাহলে ভি এর ভ্যালুটা কি হবে খেয়াল করে দেখো, আমরা তো ই আর ভি এর মধ্যে একটা সম্পর্ক জানি যে ডিভিভি আর মাইনাস ইজ ইকুয়াল টু ই। এখন ই এর ভ্যালু হয়ে গেছে 0, এটা আসলে কি সিগনিফাই করে যে ডিভি বাই ডিআর এইটার ভ্যালু হয়ে গেছে 0। এটা মানে কি, এটা মানে হচ্ছে তুমি এই দিক থেকে আরেকটা ড্র করে, অসুবিধা নাই, এটা কি সিগনিফাই করে, এটা সিগনিফাই করা হচ্ছে সাপোজ এই যে মনে করো তোমার কাছে এই সিস্টেমটা আছে, তুমি সারফেস থেকে যতই তোমার আর চেঞ্জ হচ্ছে, ক্ষুদ্র পরিমাণ আর চেঞ্জ করলা, তোমার ডেল ভির পরিমাণ 0, তার মানে ভি চেঞ্জ হচ্ছে না। আরো ভেতরে আসলে ভি চেঞ্জ হচ্ছে না, আর ভিতরে আসলে ভি চেঞ্জ হচ্ছে না, ভি চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সারফেসের যেই ভোল্টেজ ভিআর এইটা আর ভেতরে যাওয়ার পরেও কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, কেননা ই এর ভ্যালু তো 0। তার মানে আমি কি বলতে পারি যে ভেতরে যদি তোমার আর লেস দেন আর হয় তখন ভোল্টেজটা আমার কি থাকবে, তখন এক্স্যাক্টলি সারফেসের যেই ভোল্টেজ সেটাই হচ্ছে আমার, বা পটেনশিয়াল, অ্যাকচুয়ালি ভোল্টেজ বলা উচিত না, যে পটেনশিয়াল সেটাই থাকবে 1/4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর, ঠিক আছে। তার মানে একটা পরিবাহী গোলকের জন্য আমার তোমার পরিবাহীর বাহিরে, সারফেসে এবং ভেতরে ভোল্টেজ, তারপর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে সেটা আমরা ডিটেলসে দেখে ফেললাম, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন বাকি শেপগুলোর জন্য ই আর ভি কিভাবে বের করে ওইটা ভালোভাবে বুঝতে হলে আমাদের গসের ল জানতে হবে, যেটা হচ্ছে আমরা মানে ওই সকল শেপের জন্য কিভাবে ই আর ভি বের করে ওইটা হচ্ছে আমরা গস ল পড়ার পর তারপর ডিটেলসে দেখবো, ঠিক আছে। তো আমাদের আপাতত এই ক্ষুদ্র নলেজ দিয়ে আমরা এই পরিবাহী গোলকেরটাই বের করতে পারবো, বুঝতে পারছে। সো আশা করি কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করবা, তো এটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমরা আরেকটা ছোট্ট বাট খুবই খুবই কাজের একটা, পরিবাহী গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে কি E0? হ্যাঁ আবার করো কোশ্চেনটা। মানে পরিবাহী গোলকের ভিতরের যে কোনো বিন্দুতে কি E0? হ্যাঁ 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 E0 নেট E0। আচ্ছা, তো তোমার কোশ্চেন আমি বুঝতে পারছি, তোমার কোশ্চেনটা আমি অ্যানসারটা দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখো যে এটা যদি আমার পরিবাহী গোলক হয়, এটা যদি আমার পরিবাহী গোলক হয়, এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো মাঝখানে দেখাইছেন এখানে ডিসটেন্স সেম ছিল এখানে হয়ে গেছে, তো আমি যদি একটা অসম বিন্দু নেই, সাপোজ এই জায়গায় বিন্দুটা নেই, তাহলে কি এটা সমান হবে? তখনও এটা সমান হবে, কেননা খেয়াল করে দেখো অ্যাকচুয়ালি আমরা কি কাউন্ট করতেছি, ফোর্সটা কাউন্ট করতেছি, এইটা দূরে হওয়ার কারণে এটা ডিসটেন্স বাইরে গেছে, তো এই জায়গায় চার্জ বেশি বাট ডিসটেন্সটাও বেশি, এই জায়গায় চার্জ কম কিন্তু ডিসটেন্সটাও কম, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা জানি কি এই এফ বা ই এর রিলেশন কি ডিসটেন্সের সাথে ব্যস্তানুপাতিক, আর চার্জের কি সমানুপাতিক। তো আলটিমেটলি এখানে চার্জ বেশি হইলেও এই ডিসটেন্সের ইফেক্টটা ওইটাকে নালিফাই করে দিবে,
তো এখানেও কি পাবা, দুইটা সমান পাবা। আশা করি আজকে তোমার কোশ্চেনের অ্যান্সারটা পাইছো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে ইকুইপটেনশিয়াল সারফেস। ইকুইপটেনশিয়াল সারফেস বা বাংলায় যেটাকে বলা হচ্ছে তোমার সমবিভব তল। সমবিভব তল, এটা গ্র্যাভিটির চ্যাপ্টারে আমরা দেখাইছিলাম, হালকা পাতলা মনে আলোচনা করছিলাম। সিম্পল জিনিস, বেশি যেহেতু এখানে দেখানো হয়েছে এখানে আর বেশি পেঁচাবো না। সাপোজ মনে করো আমার একটা চার্জ আছে, এটা হচ্ছে আমার একটা চার্জিত বস্তু, খুবই ক্ষুদ্র বিন্দু চার্জ। তো এটার চারপাশে এভাবে কি সারাউন্ডিংস এইটার বলরেখা এভাবে ছড়াই যাচ্ছে। বলরেখা অ্যাকচুয়ালি ছড়াই যাচ্ছে মানে বুঝাইতেছি যে তার প্রভাবটা সে চারপাশে কিভাবে খাটাইতেছে। এটা বাঁকা হবে না, এটা একদম স্ট্রেট হবে, একদম স্ট্রেট হবে, আর একটা একটার সাথে ছেদও করবে না। ঠিক আছে, এখানে ছেদ করছে বাট ধরে নাও এটা ছেদ করবে না, হাতে আঁকলে একটু লিমিটেশন থাকবেই, স্বাভাবিক। এটা হচ্ছে, এখন আমরা জানি যে হচ্ছে কোন একটা চার্জিত বস্তু, সাপোজ এটা যদি কিউ অ্যামাউন্টের চার্জ হয়, কিউ অ্যামাউন্টের চার্জ যদি হয়, তো এর একটা চারপাশে কি আছে, যদি আমি অসীম থেকে এটা যদি তার প্রভাব ক্ষেত্র হয়, তো অসীম থেকে যদি কোন একটা চার্জ এই পাশে আনি, তো আমাকে কাজ করতে হবে। ওই কাজটাকেই আমরা জানি যে এই পয়েন্টে আনতে যদি আমার কাজ করা লাগে, এইটা হচ্ছে এই পয়েন্টের পটেনশিয়াল। ঠিক আছে, এখন এই পটেনশিয়াল বের করার ফর্মুলা আমরা জানি, v = 1/4πε q ডিভাইডেড বাই, এটা যদি চার্জের থেকে ডিসটেন্স যদি r হয়, তো আমরা ক্যালকুলাসের সাহায্যে দেখছিলাম ইনফিনিট থেকে r পর্যন্ত লিমিট নিলে আলটিমেটলি এটা r থাকে। ঠিক আছে, তো এটা ছিল আমার ফর্মুলা। তো এখন খেয়াল করে দেখো r এর ভ্যালু শুধুমাত্র এই দিক বরাবর r বিন্দু এই পাশ অপর না থেকেও এই বরাবরও কি r ডিসটেন্সের বিন্দু থাকতে পারে, এই বরাবর r ডিসটেন্সের বিন্দু থাকতে পারে। অর্থাৎ এখানে বেশি ভিজিপি হয়ে যাচ্ছে, আমি নতুন একটা ড্রয়িং করতেছি। সাপোজ মনে করো এটা হচ্ছে আমার চার্জ, এটা থেকে r ডিসটেন্সে আমি একটা বৃত্ত আঁকলাম, তাহলে এই বৃত্তের প্রতিটা বিন্দুই কি আমার, খেয়াল করে দেখো সবগুলোর ডিসটেন্সই r, যেহেতু একটা ব্যাসার্ধ বৃত্ত আঁকছি r ব্যাসার্ধের, তাহলে এই প্রত্যেকটা বিন্দুরই কি আমার পটেনশিয়াল সেম আমি বলতে পারি। ইভেন এটা তো 2D তে দেখাচ্ছি, যদি এটা 3D হইতো তাহলে খেয়াল করে দেখো একটা 3D স্ট্রাকচার বানানোর চেষ্টা করি। 3D, এই মাঝখানে মনে করো চার্জটা আছে, এটা মনে করো সারফেস, তো এই চার্জ থেকে এই সারফেসেও কি হইতো আমার পটেনশিয়াল সেম হইতো, এই জায়গায় পটেনশিয়াল সেম, এই জায়গায় পটেনশিয়াল সেম, এই জায়গায় পটেনশিয়াল সেম, তারপর ওই যে পেছনের দিকে যেটা আছে ওই জায়গায়ও কি পটেনশিয়াল সেম। তাহলে খেয়াল করে দেখো আমি একটা ফুটবলের মতো এরিয়া পাচ্ছি, একটা সারফেস পাচ্ছি। ঠিক আছে, তো এই যে সারফেস, যেই সারফেসের প্রত্যেকটা বিন্দুতে তোমার পটেনশিয়াল সেম, অর্থাৎ এখান থেকে যদি তুমি চার্জ এখানে নাও, তাহলে বেসিক্যালি কোনো চার্জ কাজ করতে হবে না, তাই না? পটেনশিয়াল যেহেতু সেম, কারণ আমরা জানি কাজ ইজ ইকুয়াল টু কি কিউ ইনটু ডেল ভি। তো আমার ডেল ভি যেহেতু 0, তাহলে আমার কাজও কি 0, অর্থাৎ চার্জ মুভ করতে এখান থেকে এখানে এই সারফেসের উপর কোনো কাজ করতে হবে না, এর কাজ হচ্ছে 0। তো এই যে সারফেসটা, এই সারফেসটাকেই বলা হয় ইকুইপটেনশিয়াল সারফেস, শিয়ার সারফেস। ঠিক আছে, বা সমবিভব তল, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সমবিভব তল। এটা হয়তো সরাসরি এটা কাজে লাগবে না, মানে কি বলে ডিরেক্টলি হয়তো এটা থেকে এইভাবে কোশ্চেন আসবে না, বাট কোন একটা কোশ্চেন হয়তো এমন ভাবে সাজানো থাকতে পারে যেখানে হচ্ছে ইকুইপটেনশিয়ালের কনসেপ্টটা কাজে লাগে। ঠিক আছে, তো এটা একটা কার্যকরী কনসেপ্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো এরকম অসংখ্য ইকুইপটেনশিয়াল সারফেস থাকতে পারে একটা চার্জের চারপাশে। আর এর ভ্যালু চেঞ্জ করে দাও, তাহলে এটা একটা ইকুইপটেনশিয়াল সারফেস, বাড়াই দাও এটা আরেকটা ইকুইপটেনশিয়াল সারফেস, তো এটা আরেকটা ইকুইপটেনশিয়াল সারফেস, বিভিন্ন রেঞ্জে ইকুইপটেনশিয়াল সারফেস থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো ইকুইপটেনশিয়াল সারফেস কি আশা করি তোমরা বুঝতে পারছো। তো এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হলো এটা রিলেটেড তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে করতে পারো। না ভাইয়া। আচ্ছা, কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, কালিটা কি চেঞ্জ হয়? এটা মানে কি বলে অ্যাডমিশন যেই জায়গায় যাও না কেন এইচএসসি সব জায়গায় কাজে লাগে। সেটা হচ্ছে তোমার ডাইপোল।
ডাইপোল জিনিসটা কি এটা আমরা বোঝার চেষ্টা করি। ডাই মানে হচ্ছে দুই, আর পোল মানে হচ্ছে মেরু, তার মানে দুইটা মেরু থাকবে। তো মেরু কখন গঠিত হয়? যখন দুইটা বিপরীত জিনিস দুই পাশে থাকে তখনই তো মেরু গঠিত হয়, তাই না? যে খেয়াল করে দেখো, আমরা যে এই যে পৃথিবী, এটা যদি পৃথিবী হয়, আমরা কি বলি? পৃথিবীর এই পাশে একটা নাম দিছি আর এই পাশে আরেকটা নাম দিছি, দুইটা দুই দিকে আছে, দ্যাটস ওয়াই দুইটা মেরু বলে থাকি, মানে দুইটা বিপরীত আর কি। ঠিক আছে, মেরু অনেক সময় বিপরীত জিনিস বোঝাইতেও কাজে লাগে। আর তোমরা তো কেমিস্ট্রিতে পোলারাইজেশন পড়ছোই, দ্যাটস ওয়াই এখানেও তোমার ডাইপোল মোমেন্ট সম্পর্কে তোমার ধারণা আছে। তো তারপরে হচ্ছে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে চাই যাতে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। ডাইপোল হচ্ছে, সাপোজ মনে করো এখানে একটা বিন্দু চার্জ তুমি নিছো মাইনাস কিউ অ্যামাউন্টের, এটা থেকে খুবই অল্প দূরত্বে, যদিও আমি জুম করে দেখাইতেছি দ্যাটস ওয়াই দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে, খুবই অল্প দূরত্বে তুমি এইখানে যে চার্জ নিছো কিউ, বা মনে করো প্লাস কিউ নিছি, তার বিপরীত ধর্মের চার্জ এখানে নিবা মাইনাস কিউ। তো এরা টোটালি একটা সিস্টেমের মতো কাজ করবে। এই টোটাল সিস্টেমটাকে বলি হচ্ছে আমরা ডাইপোল। বুঝতে পারছি? এটাকে বলি ডাইপোল। তারা পরস্পর ধরলাম এতটুকু মাঝখানে, এতটুকু মাঝখানে, এটা ধরলাম এ ডিসটেন্স, এটা ধরলাম এ ডিসটেন্স, তাহলে টোটাল ডিসটেন্স কত? টুয়াইজ এ। এই টুয়াইজ এ ধরার কারণ আছে, কেননা ক্যালকুলেশন একটু পরে বুঝবা কেন টুয়াইজ এ ধরলাম, কেন পুরোটারে এ ধরলাম না, এটা ক্যালকুলেশনে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো টোটাল ডিসটেন্স হচ্ছে টুয়াইজ এ। তো এই যে সিস্টেমটা তৈরি হইলো, যে দুইটা ডিফারেন্ট চার্জ, বিন্দু দুইটা ডিফারেন্ট চার্জ, তাদেরকে খুব অল্প দূরত্ব রেখে আমি একটা সিস্টেমের মতো ক্রিয়েট করলাম, এটাকে বলে ডাইপোল। এখন এই সিস্টেমটা কই থাকে এটা বোঝার জন্য হচ্ছে এই লেকচারটা শেষ করে আমরা নেক্সট দিনের লেকচারে হয়তো দেখবো যে ডাইপোলটা আমাদের কোথায় কাজে লাগে, বাট এটা কাজে লাগে, মারাত্মক ইফেক্টিভ একটা জিনিস। ঠিক আছে, সো এখন এটা হচ্ছে ডাইপোল। তো এরকম কোয়াড্রোপোলও থাকতে পারে। কিভাবে কোয়াড্রোপোল? সাপোজ চিন্তা করো যে দুইটা ডাইপোল নিছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা একটা ডাইপোল, এটা একটা ডাইপোল, এই দুইটা মিলে যে সিস্টেম গঠন করছে এটা একটা কোয়াড্রোপোল। এরকম তোমার থাকতে পারে হচ্ছে আরো দুইটা নাও, আরো চারটা নাও, তোমার এরকম 16, 32 এরকম থাকতে পারে। তো আমাদের এত উপরে গিয়ে কাজ নাই, আমরা হচ্ছে ডাইপোল বুঝবো, ডাইপোল বুঝলেই বাকিগুলা মোটামুটি ধরা যায়। ঠিক আছে, তো ডাইপোলটা আমাদের ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো ডাইপোল, এটা হচ্ছে ডাইপোল। ঠিক আছে, এখন ডাইপোল তো তৈরি করলাম, তো এর বিভিন্ন জিনিস সম্পর্কে আমার জানা লাগে। ঠিক আছে, তোমাদেরকে ক্লাসিক্যাল মেকানিক্স পড়ানোর সময় মোমেন্ট সম্পর্কে ধারণা দিছিলাম, মোমেন্ট বা ভ্রামক। ঠিক আছে, আশা করি ওই জিনিসটা ভুলে গেছো। তো এই কারণে আবার বলবো যে ভ্রামক জিনিসটা কি? ভ্রামক সাম সর্ট অফ ঘূর্ণনের সাথে রিলেটেড। ঠিক আছে, ঘুরাইতে চায় বা এরকম ঘোরানোর জন্য কোনো কিছু, ওইটা ছিল বা মোমেন্ট আমার ভ্রামক। তো এখানে ডাইপোলেরও একটা মোমেন্ট আছে। ঠিক আছে, ডাইপোলের একটা মোমেন্ট আছে, বা ডাইপোল, যেটাকে ডাইপোল মোমেন্ট নামে ডাকে। এটাকে আমরা পি দ্বারা ডিনোট করি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এটার ভ্যালু হচ্ছে তোমার কিউ ইনটু টুয়াইজ এ। ঠিক আছে, কিউ ইনটু টুয়াইজ এ। এটা কিন্তু ক্রস প্রোডাক্ট দেই নাই। আচ্ছা, কনফিউশন দূরের জন্য জাস্ট এইভাবে লিখি, টুয়াইজ কিউ এ, টুয়াইজ এ কিউ, এভাবে লিখি। ঠিক আছে, এ ভেক্টর হওয়ার কারণে ই এর ভ্যালু ভেক্টর হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। অর্থাৎ এটা দিয়ে, এটা বেসিক্যালি তোমার বুঝতে সাহায্য করে যে এই ডাইপোলটার মধ্যে কতটুকু ঘূর্ণন প্রবণতা আছে, বা কত অ্যামাউন্টের, কত বেশি ঘুরতে পারবে এটা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমি বললাম এ একটা ভেক্টর, এটা কিভাবে ভেক্টর হলো? বা টুয়াইজ এ টোটালি একটা চিন্তা করতে পারো, টুয়াইজ এটা তো লেন্থ, তাই না? অর্থাৎ টোটাল লেন্থকে তুমি কোন একটা চার্জ দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছ? ডাইপোল মোমেন্ট পাচ্ছ। তো এই ডাইপোল মোমেন্ট আমি বলছি যে এ একটা ভেক্টর, তো এই ভেক্টরের ডিরেকশন তো থাকতে হবে, তাই না? এই ভেক্টরের ডিরেকশন হচ্ছে তোমার মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, মাইনাস চার্জ থেকে কি প্লাস চার্জের দিকে এইটার ডিরেকশন ধরা হয়। ঠিক আছে, এটারও কেন মাইনাস থেকে প্লাস ধরলাম, এটারও কারণ আছে, তো এটা একটু পরে দেখতেছি।
তো এটা ডিরেকশন ধরা হয়, ঠিক আছে? তাহলে ডাইপোল মোমেন্ট, প্রথমে কি ডাইপোল, তারপর ডাইপোল মোমেন্ট কি এটাও আমি বুঝলাম। এখন এই ডাইপোল মোমেন্ট টার্মটা আমার কেন দরকার হইলো এটা বোঝার চেষ্টা করি, অর্থাৎ ডাইপোল মোমেন্টের ডিরাইভেশন দেখবো। এটা বইয়ে বেসিক্যালি নাই, তো এটা ভালো মতো খেয়াল করো, কাজে লাগবে, ঠিক আছে? তো চলো ডাইপোল মোমেন্টের ডিরাইভেশন দেখি। হাউ ডাইপোল মোমেন্ট, হাউ ডাইপোল মোমেন্ট comes, কিভাবে আসছে, ঠিক আছে? তো চলো চিন্তা করি, আমার কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এটা একটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার লাল কালি দিয়ে দেই, পি টেস্ট। এবারে দেখি আমাদের সুন্দর একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, বেশি ঘন ঘন হয়ে গেছে, তো বেশি ঘন ঘন হইলে হিবিজিবি হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা কাইটা দিই, মাঝখান থেকে ফিল্ডটাকে পাতলা করে দিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড, সুষম ইলেকট্রিক ফিল্ড ই, ঠিক আছে? তো এইটার মধ্যে আমরা আমাদের একটা ডাইপোল সিস্টেম রাখলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা বিন্দু, আর একটু দূরে আছে এইটা হচ্ছে আরেকটা বিন্দু। এই মাঝখানে যে দাগটা দিলাম বেসিক্যালি এটা কিন্তু কোনো এক্সিস্টই করে না, এটা জাস্ট তাদের মধ্যবর্তী দূরত্ব বোঝানোর জন্য কাজ করলাম, মানে দিছি আর কি, এটা কিন্তু এক্সিস্ট করে না। তো এটা ধরলাম তোমার প্লাস কিউ অ্যামাউন্টের চার্জ, আর এটা এখানে তো মাইনাস, তাহলে কিউ হবে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, ই এর ডিরেকশন এদিকে, আর এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমার কি হবে? অবশ্যই ডাইপোলটা একটা ফোর্স ফিল করবে, তাই না? অবশ্যই এই ডাইপোলটা একটা ফোর্স ফিল করবে। কিভাবে? প্লাস চার্জ যদি এদিকে ইলেকট্রিক ফিল্ড হয়, তো তোমরা জানো প্লাস চার্জ কিউ অ্যামাউন্টের চার্জ এদিকে একটা ফোর্স ফিল করবে, তাই না? এখানে থার্স্ট ফিল করবে। আর যদি চার্জটা মাইনাস হয়, তা আমরা জানি কি মাইনাস চার্জ তোমার মানে ফিল্ডের কোথা থেকে কোথায় যায়, তোমার লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালের দিকে যায়। এদিকে সে একটা ফোর্স ফিল করবে মাইনাস চার্জটা, আর প্লাস চার্জ কি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল দিকে ফোর্স ফিল করবে। তো এইখানে যদি এই সিনারিওটা আমি ফুটাই তুলতে চাই, তো আলটিমেটলি তুমি দেখতে পাবা যে এইটা এদিকে যাচ্ছে, এদিকে একটা ফোর্স ফিল করতেছে, সেম অ্যামাউন্টের একটা ফোর্স এই মাইনাস চার্জটা এদিকে ফিল করতেছে। এখন তোমাদের কথা হলো যে ভাই এভাবে যদি ফোর্স ফিল করে আর তাদের মাঝখানে যদি কোনো এরকম সুতা টুতা না থাকে, তাহলে তো এইটা এদিকেই যাইতে থাকার কথা, এই প্লাস চার্জটা, আর মাইনাস চার্জটা এদিকেই যাইতে থাকার কথা। বাট না, আমি বলছি টোটালটা একটা সিস্টেমের মধ্যে আছে। ডাইপোলগুলো আসলে কোথায় তৈরি হয়? মনে করো তোমার একটা অ্যাটম আছে, এই অ্যাটমের মধ্যে তুমি এমন একটা মেকানিজম দিছো, সাপোজ মনে করো ডাইপোলটা কিভাবে তৈরি হয়, মনে করো এটা তোমার একটা অ্যাটম আছে, তাহলে কি আছে প্লাস চার্জ আর তোমার ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে, তাই না? তো এই অ্যাটমগুলা সবগুলো তো তোমার অ্যাটম পরিবাহী হয় না, তাই না? তো এরকম কিছু কিছু অ্যাটম আছে যেগুলোর মধ্যে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড এটাতে দাও, তাহলে দেখা যায় কি এটার মধ্যে চার্জটা ডিসিপেট হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসটা একদিকে চলে যায় আর তোমার নেগেটিভ চার্জটা একদিকে চলে যায়। তো তখন এই অ্যাটমটাই তোমার একটা ডাইপোল হয়ে গেছে, ঠিক আছে? তার মানে তাদের মাঝখানে এরকম কোনো সুতা টুতা নাই, বাট তারা কিন্তু টোটালি একটা সিস্টেম। তার মানে এই চার্জটা যদি এদিকে ঘোরে, তার মানে এই চার্জটাও সামহাউ ওই এফেক্টটা ফিল করবে, তার মানে তারা টোটাল একটা সিস্টেমের মধ্যে আছে, ঠিক আছে? এইটা বুঝাইতে চাইলাম। তো এখন খেয়াল করে দেখো, এ বরাবর একটা ফোর্স সে পাইছে, আবার সে এ বরাবর একটা ফোর্স পাইছে, আর তারা সামহাউ একটা সিস্টেমের মধ্যে আছে। দ্যাটস ওয়াই তুমি বুঝতে পারতেছো এখানে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে, টর্ক চলে আসছে, আবার একটা টর্ক, অর্থাৎ এটা এদিকে ঘুরবে, এইটা এদিকে ঘুরতে চাইবে, তার মানে আবার টর্ক চলে আসছে। তো টর্ক জিনিসটা আশা করি সবার মনে আছে, তো মনে না থাকলেও সমস্যা নাই, আবার বলে দিচ্ছি। টর্ক ছিল এরকম যে টর্ক হচ্ছে তোমার কোন একটা বস্তু যদি ঘোরে, তো ঘূর্ণন অক্ষ থেকে তোমার যে বিন্দুতে ফোর্স দিছো ওইটার লম্ব দূরত্ব ইনটু হচ্ছে তোমার কতটুকু ফোর্স তুমি অ্যাপ্লাই করছো সেটা, বা সোজা কথায় বলতে গেলে দূরত্ব আর এফ এর ক্রস প্রোডাক্ট, এটাই হচ্ছে আমার টর্ক ছিল, ঠিক আছে? তো সিমিলার ম্যানারে এখানেও আমি একটা টর্ক পাবো, তাই না? কিভাবে টর্ক পাবো খেয়াল করে দেখো, এটা বেসিক্যালি একটা কাপল হয়ে গেছে, সুন্দর কাপল হয়ে গেছে, কেননা খেয়াল করে দেখো আমরা জানি এরকম যদি একটা ডিসটেন্স থাকে আর বিপরীত দিকে যদি এর
সেম অ্যামাউন্টের দুইটা ফোর্স অ্যাপ্লাই হয়, সেম অ্যামাউন্টের ফোর্স দুই ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে, তা আমরা তখন এটাকে কি বলতাম? কাপল বলতাম। তো কাপলের জন্য যে টর্ক পাওয়া যায় সিম্পলি হচ্ছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ইনটু কি একটা ফোর্স, তাই না? এটাই তো জানতাম যে টর্কটা কি, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি টোটাল ডিস্টেন্স যদি এইখানে ক্ষেত্রে কি এইটা হচ্ছে তোমার ঘূর্ণন অক্ষ ধরছি, তো এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এ, তাহলে টোটালটা কি টোয়াইজ এ, তাহলে কি হবে টোয়াইজ এ ইনটু হচ্ছে এফ, ঠিক আছে? আর যেহেতু এটা একটা কি বলে ভেক্টর, দ্যাটস ওয়াই তাদের মধ্যবর্তী কি ক্রস প্রোডাক্ট থাকবে, ক্রস প্রোডাক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কাপল দিয়েও আমরা চিন্তা করতে পারি, বা যদি আমরা চাই যে একদম বেসিক টর্ক থেকে যাব তাইলেও সম্ভব। কেননা খেয়াল করে দেখো, এইটা ঘূর্ণন অক্ষ এদিকে আর ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে এই দিক বরাবর, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে হচ্ছে আমার ফোর্সের লম্ব দূরত্ব হচ্ছে এইটা, আর এইটার ক্ষেত্রে চিন্তা করো ফোর্সের লাইন হচ্ছে এইটা আর ঘূর্ণন অক্ষ থেকে ডিস্টেন্স হচ্ছে এইটা। তো বা বারবারই তুমি জানো যে এটা যদি আমার থিটা কোণ থাকে, অর্থাৎ আমার এই ডাইপোলটা যদি ফিল্ডের সাথে, এটা হচ্ছে আমার ই আর ডাইপোলের দিক হচ্ছে ই এইটা, তো এটা যদি আমার থিটা কোণে থাকে তাহলে সিম্পলি এটা থিটা কোণ হবে, এটাও কি থিটা কোণ হবে, তখন আমার অতিভুজ হচ্ছে এ, তাহলে লম্ব কি হবে এ সাইন থিটা, এটাও কি হবে এ সাইন থিটা, ঠিক আছে? তো চলো এটা জুম করি, জুম করে বোঝাই। সাইন থিটা হয়ে গেল, ঠিক আছে? তো এখন এইটার জন্য যদি টর্ক আমি ধরি টাউ 1, সিম্পলি এটার জন্য আমি টর্ক ধরছি হচ্ছে টাউ 1, আর এটার জন্য টর্ক যদি ধরি টাউ 2, তাহলে আমার টোটাল টর্ক কি? খেয়াল করে দেখো, আমি বলছিলাম টর্কের ডিরেকশনও ম্যাটার করে। এটা ঘোরাবে এদিকে, এটা ঘোরাবে এদিকে, আলটিমেটলি দুইটা টর্কের ডিরেকশন সেম, দ্যাটস ওয়াই তারা যোগ হবে। তো টোটাল টাউ ইজ ইকুয়াল টু টাউ 1 টাউ 2 হুইচ ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো কি, লম্ব দূরত্ব ইনটু এফ, তাহলে কি হবে এ সাইন থিটা ইনটু এফ, আবার এটার জন্য কি এ সাইন থিটা ইনটু এফ, তাহলে আমি অ্যাকচুয়ালি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি আমার জিনিসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আলটিমেটলি আমি এটারে এভাবে লিখতে পারি। তার মানে আমার টোটাল টর্ক বা নেট টর্ক এই ডাইপোলের উপর এই ইলেকট্রিক ফিল্ডের দরুন সেটা কি হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস এ এফ সাইন থিটা। এখন খেয়াল করে দেখো, আমরা জানি ই ফিল্ডে যদি একটা চার্জ থাকে কিউ অ্যামাউন্টের, তো ওইটার উপর তোমার অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালুটা হচ্ছে ই কিউ, এটা তোমরা সিম্পলি জানো, ঠিক আছে? টেস্টিং চার্জটা মাল্টিপ্লাই করে দিলে ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে আমরা পাওয়া যাই। তো আমরা এই এফটাকে এই ই কিউ দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে আমাদের আলটিমেট ইকুয়েশন কি আসতেছে টর্কের? টুয়াইস এ কিউ ই ইনটু সাইন থিটা। আর এই টর্কটা আমি কি বলছি যে ঘূর্ণন প্রবণতা বা তোমার যে ঘূর্ণন বল, সোজা কথায় বলতে গেলে যে তোমাকে ঘূর্ণন, যে তোমার অ্যাঙ্গুলার তোমার অ্যাক্সেলারেশনের যে চেঞ্জটা করবে সেটা হচ্ছে এই টর্কটা, তাই না? তো সাম সর্ট অফ এটা কি মোমেন্টের সাথে রিলেটেড। তো দ্যাটস ওয়াই আবার খেয়াল করে দেখো, এইখানে একটা টার্ম আছে টুয়াইস এ কিউ, যেখানে এ হচ্ছে একটা ভেক্টর, এই টার্মটাও কি আমার ঘূর্ণনের সাথে রিলেটেড। এই টার্মটাকেই আমরা বলে থাকি ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট। তাহলে একটু আগে পি ইজ ইকুয়াল টু যে টুয়াইস এ কিউ এটা লিখছিলাম, তো আশা করি বুঝতে পারতেছো এটার সিগনিফিকেন্স কি। এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া তাহলে আপনি কেমনে এই পি এর ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে দিলেন ডাইপোলের, ঠিক আছে? মাইনাস থেকে প্লাসের দিকে কিভাবে দিলেন, এটা কেমনে দিলেন, এইটা তোমাদের জন্য চিন্তা করো দিলাম। এটা খুবই ইজি, খুবই ইজি। তুমি জাস্ট টর্কের ডিরেকশনের কথা চিন্তা করো। আমরা যে টর্কটা দেখছিলাম যে এফ যদি এদিকে হয় আর যদি এদিকে হয়, তাদের মধ্যে যদি থিটা কোণ থাকে, তাহলে তাদের ক্রস প্রোডাক্টই কি আমার টর্ক। তো এইভাবে টর্কের দিকটা মিলাই তুমি এই ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা বের করার চেষ্টা করবে আশা করি, ঠিক আছে? চিন্তা করো পি এর ডিরেকশন কেন মাইনাস থেকে প্লাস হলো, ঠিক আছে? আচ্ছা, তো এখন সিম্পলি আমি এই ডাইপোল মোমেন্ট এই ইকুয়েশন টাউ এর ইকুয়েশনটা কি আমি পি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে টাউ ইজ ইকুয়াল টু কি পেলাম, পি ইনটু ই সাইন থিটা। তো দুইটাই যেহেতু ভেক্টর আর তাদের মধ্যে সাইন থিটা আছে, আমি সিম্পলি টাউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, পি ক্রস ই। তার মানে আমি একটা ডাইপোলের যে টর্ক ই ফিল্ডে স্থাপন করলে সেটার ভ্যালু পাইছি ডাইপোল মোমেন্ট, আর ইলেকট্রিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট কি আমার টর্কের ভ্যালু। খুবই খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এটা।
মারাত্মক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এখন এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে জিনিসটা ঘুরতেছে, এই জিনিসটা এখান থেকে এখানে ঘুরতেছে, তার মানে অবশ্যই আমার কাজ করতে হইতেছে। কোনো জিনিসকে ঘুরাইতে হইলে ফোর্স অ্যাপ্লাই করে তো আমার তো কাজ করতে হয়, তাই না? তো ঘূর্ণন কাজের ক্ষেত্রে আমরা কি জানি, ইকুয়েশন কি জানি, যে রৈখিক কাজের ক্ষেত্রে W = কি F ডট S, এটা তো জানি। আর ঘূর্ণন কাজের ক্ষেত্রে কি আমরা প্যারালাল জিনিসগুলো চিন্তা করি, টাও ডট কি থিটা, বা সিম্পলি হচ্ছে তুমি জাস্ট এই দুইটাকে গুণ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে যেহেতু ঘূর্ণনের জন্য কাজ হচ্ছে, তো আমরা ঘূর্ণন কাজটাই বের করব। W, খেয়াল করে দেখো, টাও ইনটু, এখন খেয়াল করে দেখো, ধরলাম আবার চিত্রটা কি, ওই চিত্রটা অনেক হেভিজিবি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, আর ধরলাম হচ্ছে আমার ডাইপোলটা প্রথমে এইটার সাথে থিটা কোণে ছিল, থিটা 1 কোণে ছিল। এরপরে হালকা সে একটু ঘুরে যাবে, এটা এদিকে চলে যাবে। তো তখন ধরলাম সে এই পজিশনে আইসা পড়ছে, তখন তার সাথে যে কোণটা উৎপন্ন করছে ধরলাম সেটা হচ্ছে থিটা 2। তার মানে থিটা 1 কোণ থেকে থিটা 2 কোণে ঘুরে গেছে আমার ডাইপোলটা। তো এইটার জন্য কতটুকু কাজ হবে সেটা আমার বের করতে হবে, ঠিক আছে? আর খেয়াল করে দেখো, তাহলে আমরা সিম্পলি হচ্ছে টাও ইনটু কি করে দিচ্ছি, ক্ষুদ্র পরিবর্তনের জন্য এইটা যদি তোমার কাজ এইটা হয় DW হয়, তাহলে টোটাল পরিবর্তনের জন্য টোটাল W হবে কি, এটার ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। তাহলে W = কি হচ্ছে, W = হচ্ছে আমার টাও এর ভ্যালুটা কি পাইছি, PE sin থিটা, এটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা 1 থেকে থিটা 2 ইনটু d থিটা। তো আমার PE তো অ্যাকচুয়ালি কি, P এর ভ্যালু কি জানি, যে টুয়াইস এ কিউ, এখানে সবগুলাই কি কনস্ট্যান্ট, এ যদি সেম থাকে কিউ যদি সেম থাকে পিও কি সেম থাকবে। আর ই তো আমার একটা ফিল্ডের জন্য নির্দিষ্টই করে দিলাম, তার মানে এই দুইটা আমি বাইরে নিয়ে আসতে পারি। PE কে বাইরে নিয়ে আসলাম, তাহলে কি আসলো, থিটা 1 থিটা 2 sin থিটা d থিটা। তো এটা আশা করি বেশি পেঁচাল হওয়ার কথা না, সিম্পলি PE কি করব আমরা, সাইন কে তোমার ইন্টিগ্রেশন করলে আসে কি তোমার মাইনাস cos থিটা, আর ইন্টিগ্রেশন কত হবে, থিটা 1 থেকে থিটা 2, ঠিক আছে? তো তুমি যদি চাও এটার উল্টায়ও লিখতে পারো, তো আলটিমেটলি আমরা এইটাই পাইলাম, ঠিক আছে? তো খেয়াল করি, তাহলে একটা ডাইপোল যদি থিটা 1 থেকে থিটা কোণে থিটা 2 কোণে ঘুরে যায়, কৃত কাজের ইকুয়েশন হচ্ছে এইটা, cos থিটা মাইনাস থিটা 1 থিটা 2। মারাত্মক ইম্পর্টেন্ট, এটা এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট নাও হইতে পারে, বাট অ্যাডমিশনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এটা থেকে বইটা কোশ্চেন আসছিল মনে হয় কয়েকবার, বা আগে মনে হয় আসতো। যাই হোক, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট যে একটা ডাইপোল ঘুরলে কি পরিমাণ কাজ আমাদের করতে হয়। এতটুক পর্যন্ত যা বুঝাইছি, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, নাহলে নেক্সট টপিকে চলে যাবো। এই ক্লাসে আছো? ব্যাস শুরুতে যদি আমাদের তড়িৎ দ্বিমেরুটা যদি আমাদের ই এর সমান্তরালে থাকে, তাহলে ঘুরবে না, সোজা কথা, কোনো কাজ হবে না। বুঝো নাই? জি ভাই বুঝতে পারছি, এটাই সিম্পলি ঘুরবে না। তো আমরা এমন ভাবেই নিছি যাতে একটু ঘুরে। এখানে জাস্ট তুমি চিন্তা করো, তো শুরুতেই যদি এরকম থাকে, তাহলে এই থিটা 1 কি হবে তোমার, এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি, তাহলে 1 - 1 অ্যাকচুয়ালি 0ই হয়ে যাবে, তো আলটিমেটলি কোনো কাজ হবে না। তুমি চিন্তা করতে পারো যে যদি লম্ব থাকে, লম্ব থেকে যদি এভাবে সরায় ফেলি, তাহলে প্রথমে ছিল তোমার 90 ডিগ্রি, এরপরে হয়ে গেছে 0 ডিগ্রি। তো এইভাবে কোণ চেঞ্জ করে একদম ম্যাক্সিমাম পর্যন্ত ঘুরলে ম্যাক্সিমাম কাজ কতটুকু হইতে পারে, এভাবে চিন্তা করতে পারো। তো আশা করি এই কনসেপ্টটা বুঝছো। কারো যদি কোনো কোশ্চেন আজকে না থাকতে পারে, হয়তো পড়লে পরে হচ্ছে আবার কোশ্চেন আসতে পারে। তো চলো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট টপিকটা হচ্ছে এই ডাইপোলের ভোল্টেজ আর ইলেকট্রিক ফিল্ড বের করা শিখবো আমরা, ঠিক আছে? কাজটা তো বের করলাম যে যদি একটা ডাইপোল যদি ঘুরতে থাকে তাহলে কি অ্যামাউন্টের কাজ হবে। তো এখন হচ্ছে আমরা দেখবো যে ডাইপোলের জন্য তোমার ভোল্টেজ কত থাকে, ঠিক আছে? তোমাদের বইয়ে খেয়াল করে দেখবা একটা ইকুয়েশন দিছে যে, আচ্ছা প্রথমে হচ্ছে তোমার পটেনশিয়াল অ্যারাউন্ড এ ডাইপোল, অ্যারাউন্ড এ
ডিপি দিয়ে লিখবো, বারবার ডাইপোল লিখতে পারবো না, ডিপি মানে ডাইপোল, বুঝে নিতে হবে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, এইটা ধরলাম প্লাস চার্জ, এটা ধরলাম মাইনাস চার্জ, দুইটার অ্যামাউন্ট সেম, তার মানে কিউ কিউ লিখতেছি না। তাদের মধ্যবর্তী ডিসটেন্স আমরা নিলাম টুয়াইস এ, ঠিক আছে, টুয়াইস এ নিছি। এখন তোমাদের বইয়ে জাস্ট দুইটা পজিশনের জন্য পটেনশিয়াল বের করছে। একটা হচ্ছে কি, যে যেই বরাবর চার্জ আছে সেই বরাবর অক্ষ বরাবর, অর্থাৎ এই যে কমলা কালারের যে রংটা দিলাম, এই রেখার কোন বিন্দুতে পটেনশিয়াল বের করছে। আরেকটা কি, যে এই যে দুইটা আছে এদের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এখান থেকে এ ডিসটেন্স, এখান থেকে এ ডিসটেন্স, এই সমদ্বিখণ্ডকের এই বরাবর যে রেখাটা টানতেছি, অর্থাৎ তার অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক, এই রেখার উপর কোন বিন্দুতে তোমার পটেনশিয়াল বের করার ইকুয়েশন দেয়া আছে তোমাদের বইয়ে, ঠিক আছে। অর্থাৎ দুইটা পজিশনের জন্য দেয়া আছে, বাট যদি আমার একটা ভ্যারিয়েবল কোণে থাকে, মনে করো এত থিটা কোণে আছে, এটার জন্য তোমাদের ইকুয়েশনটা দেয়া নাই, তো চিন্তার কোনো কারণ নাই, আমরা হচ্ছে একদম জেনারেলাইজড ইকুয়েশনটা শিখবো। তার মানে তুমি তখন এটাও বুঝতে পারবা, এটাও বুঝতে পারবা, আর থিটা কোণে থাকলেও কি করতে হবে সেটাও বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য আমরা এখন বুঝতে পারবা যে কেন এটার আমরা টুয়াইস এ ধরলাম, কেন টোটালটারে এ না ধরে এ এ করে টুয়াইস এ ধরলাম, ঠিক আছে। তো প্রথমে সিস্টেমটাকে সাজাই নিই, একটু এটার কপি করে নিই। আচ্ছা, ঠিক আছে, এটা মুছে ফেলি, দরকার নেই আমার। আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমি আবার আমার দুইটা ডাইপোল সিস্টেম আঁকতেছি। এটা হচ্ছে একটা প্লাস চার্জ, এটা থেকে এটা হচ্ছে আমার একটা মাইনাস চার্জ, তো তারা এই ডিসটেন্সে আছে, এটা হচ্ছে তাদের মাঝখানের পয়েন্ট, ঠিক আছে। তো প্রত্যেকটা ডিসটেন্স কি, এতটুকু এ, এতটুকু এ, তো টোটাল হচ্ছে টুয়াইস এ। তো আমি ধরে নিচ্ছি যে, খেয়াল করে দেখো, আচ্ছা এখানে একটা সুন্দর চিন্তা করো দেওয়া যায়, আবার দিব না, তোমরা চিন্তা করো ছাইড়া দিছো, দ্যাটস ওয়াই চিন্তা করাটা না দিয়ে আমি সিম্পলিফাই করে দিলাম জিনিসটাতে। এখানে এখন খেয়াল করে দেখো, আমি একটু আগে প্লাসটা এখানে দিছিলাম, মাইনাসটা এখানে দিছিলাম, বাট এখন আমি মাইনাসটা এখানে দিব, প্লাসটা এখানে দিব। যদি আমি আগেরটাই কন্টিনিউ করতাম তাহলে একটা সুন্দর চিন্তা করো একটা জিনিস আসতো, আর তোমরা তো চিন্তা ভাবনা করা ছাইড়া দিছো। আচ্ছা, তো এখানে মাইনাস, এখানে প্লাস দিলাম, তো তারা হচ্ছে এ এ ডিসটেন্সে আছে। তো আমার ডাইপোলের ডিরেকশন আমি জানি এখান থেকে এই দিক বরাবর, মাইনাস থেকে প্লাস। তো ধরলাম যে এই মধ্যবিন্দু থেকে কোন একটা ভ্যারিয়েবল ডিসটেন্স, ধরলাম এইটা, এই ডিসটেন্সে আমার পটেনশিয়াল বের করতে হবে, পি ডিসটেন্সে পটেনশিয়াল বের করতে হবে। তো ডাইপোলটা কত ছোট এটা বোঝার জন্য একটু আগে আমি তোমারে বুঝাইছি যে এটা অ্যাটমিক স্কেলে আমরা চিন্তা করি, একটা অ্যাটম একটা ডাইপোল হইতে পারে, তার মানে বুঝতেই পারতেছো যে এই দূরত্বগুলা কত কত ছোট, এই দূরত্বগুলা কত ছোট, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, তো এটা হচ্ছে আমার প্লাস চার্জ, এটা হচ্ছে আমার মাইনাস চার্জ। তো বেসিক্যালি এই প্লাস মাইনাস দুইটা চার্জের জন্যই তো কি আমার পটেনশিয়ালটা এটা থাকবে, তাই না। তো ধরলাম মাইনাস চার্জ থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে তোমার r2, আর প্লাস চার্জ থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে কি r1। তো স্বাভাবিকভাবে দুইটা ডিসটেন্সের মধ্যে একটু পার্থক্য আছে, আর আমি যেই ডিসটেন্সটা ক্যালকুলেট করছি, যে ডিসটেন্সটা দেয়া আছে, ধরলাম r ডিসটেন্স দেয়া আছে কোথা থেকে, এই ডাইপোলের মধ্যবিন্দু থেকে, এবং সেটা কি কোণ উৎপন্ন করছে, থিটা অ্যামাউন্টের কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, থিটা অ্যামাউন্টের কোণ উৎপন্ন করছে। তো এখন আমার প্রমাণ করতে হবে কি, আমার ডাটা দেয়া আছে r আর থিটা, তো আমার যা কিছুই হোক না কেন সবকিছুই r থিটার মাধ্যমে নিয়ে আসতে হবে। তো আমার এই ডিসটেন্স r1 হোক r2 হোক সবগুলো r থিটার মাধ্যমে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসবো, এটা করার জন্য আমরা কি করলাম, এই যে দেয়া আছে জিনিসটা, এটার একটু বর্ধিত করলাম, বর্ধিত করে এই পয়েন্ট থেকে এটার উপর একটা লম্ব টানলাম, সিমিলার ম্যানারে এই পয়েন্ট থেকে এটার উপর একটা লম্ব টানছি। এখন এই কোণ থিটা হইলে এই কোণ আমার অটোমেটিক্যালি কি হয়ে যাবে, থিটা হয়ে যাবে, ঠিক আছে। আর স্বাভাবিকভাবে এতটুকু ডিসটেন্স হচ্ছে এ, এতটুকু ডিসটেন্স হচ্ছে এ। তাহলে যদি আমরা বের করতে চাই যে এই ডিসটেন্সটা বেসিক্যালি কত, বা এই ডিসটেন্সটা বেসিক্যালি কত, তাহলে আমরা ইজিলি জিনিসটা বের করে ফেলতে পারবো,
ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো একটা জিনিস, এই R2 যতটুকু আমরা পিছনে লম্ব টানছি এতটুকু ডিসটেন্সও কি সেম। তাহলে এইটা R2, এটাও কি R2। তাহলে খেয়াল করে দেখো R এর সাথে আমার যদি এই অংশটা আমি যোগ করি তাইলে আমি R2 এর সমান পেয়ে যাই। তার মানে খেয়াল করে দেখো R2 = কি লেখা যায়, আর এই ছোট ডিসটেন্সের ভ্যালু কি খেয়াল করে দেখো, থিটা কোণ আছে, অতিভুজ আছে a, তাহলে আমার কি বের করা লাগবে, আমার জাস্ট ভূমিটা বের করা লাগবে। তো ভূমি যদি আমি ধরি x, তাহলে x এর ভ্যালু কি হবে, x = a cos থিটা। তাহলে সিম্পলি আমি R2 যদি বের করতে চাই, এই r এর সাথে যদি x পরিমাণ যোগ করি তাহলে তো আমার হয়ে যায়। তাহলে R2 = r + a cos থিটা। আর সিমিলার ম্যানার খেয়াল করে দেখো এখানে লম্ব টানছি এতটুক ডিসটেন্স, আর এই এতটুক ডিসটেন্স কি সেম। তার মানে r থেকে যদি এতটুক ডিসটেন্স বিয়োগ করি তাহলে এইটাও কি আমার r1 এর সমান হয়ে যাবে। তার মানে আমার r1 = কি লেখা যায়, r - এতটুক ডিসটেন্স। তো সিম্পল কেস, এটাও আমার কি হইতেছে a cos থিটা, যেহেতু এটাও থিটা। তাহলে r থেকে a cos থিটা মাইনাস করলে আমি r1 পাবো, আর r থেকে r এর সাথে a cos থিটা যোগ করলে আমি r2 এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে? তো এখন সিম্পল ভাবে চিন্তা করো, যদি আমি নরমালি চিন্তা করতাম যে এই চার্জের জন্য, এই মাইনাস চার্জের জন্য এই জায়গায় তোমার পটেনশিয়ালের ভ্যালু কত, আর এই প্লাস চার্জের জন্য এটা মাইনাস, আর এই প্লাস চার্জের জন্য এই জায়গায় তোমার পটেনশিয়ালের ভ্যালু কত। তো খেয়াল করে দেখো মাইনাস চার্জের জন্য পটেনশিয়াল মাইনাস হবে, আর প্লাস চার্জের জন্য পটেনশিয়াল কি হবে, প্লাস হবে। তাহলে খেয়াল করে দেখো এটাকে যদি এটার জন্য ধরি, যদি তোমার মনে করো V1, আর এটার জন্য যদি ধরি V2, তাহলে হচ্ছে V1 এর ভ্যালু কত, 1/4 পাই এপসাইলন ইনটু কি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ প্লাস কিউ ডিভাইডেড বাই কি ডিসটেন্সটা r1। আর V2 এর ভ্যালু কি হবে, 1/4 পাই এপসাইলন মাইনাস কিউ ডিভাইডেড বাই কি r2। আর তাহলে আমার টোটাল ভোল্টেজ কি হবে, এই দুইটার জন্যই যে পটেনশিয়াল সেটাই তো হবে, তাই না? তো আমার V কি নেট হবে, জাস্ট সিম্পলি কি করে দিতে হবে, V1 আর V2 কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। এই দুইটা যোগই আমরা করব। তো খেয়াল করে দেখো, তো যোগ করব এখন। তাহলে V টোটাল বা V যে টোটাল পটেনশিয়ালটা আমি পাচ্ছি, V = 1/4 পাই এপসাইলন নট, এটা কমন, দুইটাতেই কমন। তাহলে কমন নিতেছি 1/4 পাই এপসাইলন। আর ভেতরে কি থাকতেছে খেয়াল করে দেখো, ভেতরে থাকতেছে Q বাই R1 মাইনাস Q বাই R2, কারণ মাইনাসটা সামনে আসলে আলটিমেটলি প্লাস করলে মাইনাস হয়ে গেছে। তো এখন খেয়াল করে দেখো আমার R1 আর R2 এর ভ্যালু কি আমার r এর সাহায্যে প্রকাশ করতে হবে, আর এই ডাটাগুলো আমার এখানে নেওয়া আছে। তাহলে আমি কি পাইতেছি, 1/4 পাই এপসাইলন, এটাকে বারবার না লিখে আমি জাস্ট এটাকে k দ্বারা রিপ্লেস করলাম, এখন থেকে k লিখবো। ঠিক আছে? আর q ডিভাইডেড বাই কি, খেয়াল করে দেখো q কিন্তু কমন নেওয়া যায়, এই দুইটাতেই q আছে, তো qটাকেও কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। তো আলটিমেটলি এখানে আমার কি থাকতেছে, ভেতরে আমার থাকতেছে হচ্ছে 1, আর নিচে r1 এর ভ্যালু কি, r এর সাহায্যে r - a cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই r + a cos থিটা, এটা চলে আসলো। তো সিম্পলি এখন হচ্ছে আমার কি করা উচিত, এই দুইটার লসাগু নেওয়া উচিত। তো লসাগু নিতেছি k ইনটু, তো a + b ইনটু a - b এর ফর্মুলাতে পড়ে গেছে। তাহলে আমার ফর্মুলা কি আসতেছে, r² a² - b² হবে আর কি, a² cos² থিটা, এটা চলে আসলো। আর উপরে কি হবে, জাস্ট উপরে এটার জন্য এটা হবে, আর এটার জন্য এটা হবে। সিম্পল লসাগু, আশা করি তোমরা পারবা। a + a cos থিটা মাইনাস r + a cos থিটা। তো এখন সুন্দর জিনিস, এখানে মোকাবেলা যায় কি, আর মোকাবেলা, আর a cos থিটা এই দুইটা কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো আলটিমেটলি কি আসতেছে, এখন k এর মধ্যে কি আছে, q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন, তাই না? আর এখানে কি আসলো তাহলে, 2a cos থিটা ডিভাইডেড বাই r² মাইনাস a² cos² থিটা, এইটা আসতেছে। তো আলটিমেটলি যদি আমি ফার্দার সামনের দিকে যাই, তাহলে খেয়াল করে দেখো আমি এই কিউটাকে এটার সাথে গুণ করে লিখে দিতেছি। তাহলে কি আসতেছে, 2a q cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর ইনটু 1/4
আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন একটা জিনিস খেয়াল করা দরকার যে আমার এই চিত্র দেখেই বোঝা যাইতেছে যে এই আর এর তুলনায় এই এ ডিসটেন্স খুবই 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 ক্ষুদ্র। এই আর এর তুলনায় এই এ খুবই ক্ষুদ্র, কেননা এটা অ্যাটম স্কেলে আর এটা একটু দূরত্বে নিচ্ছি, তার মানে খুবই ক্ষুদ্র এটা। তো খেয়াল করে দেখো খুবই ক্ষুদ্র একটা টার্ম আমার বিয়োগ হিসেবে আছে, আবার ওইটার স্কোয়ার তার মানে ওইটা আরো ক্ষুদ্র হয়ে যাবে, ওইটা বিয়োগ হিসেবে আছে। দ্যাটস ওয়াই আমরা চাইলে এটাকে নেগলেক্ট করতে পারি, অর্থাৎ ছোট একটা জিনিস বড় একটা জিনিসের সাথে বিয়োগ আকারে থাকলে ওটা আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। 1 কোটি টাকা থেকে 1 টাকা বিয়োগ করলে ওটা আসলে ম্যাটার করে না। তার মানে এই টার্মটাকে আমরা রিপ্লেস করে কি শুধু আর স্কোয়ারই লিখতে পারি। তার মানে আমার ফাইনাল কি জিনিস দাঁড়াইলো, আবার খেয়াল করে দেখো এখানে 2a কিউ আইসা পড়ছে, হুইচ ইজ আমার কি ডাইপোল মোমেন্ট পি। তা আমি যদি টোটাল আমার ভি পটেনশিয়াল গুছায় লিখতে চাই তাহলে কি আসতেছে 4 পাই এপসাইলন পি cos থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এইটাই হচ্ছে আমার সেই দারুণ ফর্মুলাটা যেটার মাধ্যমে তুমি যেই কোনো পজিশনের ডাইপোলের জন্য, ইটস ফর ডাইপোলের জন্য কি করতে পারবা, পটেনশিয়াল বের করে ফেলতে পারবা। তো এখন তোমাদের বইয়ে কোন কোন কন্ডিশনের জন্য দেয়া আছে খেয়াল করে দেখো। এটা যদি একটা প্লাস হয়, এটা যদি একটা মাইনাস হয়, তো কোন কোন কন্ডিশনের জন্য দেয়া আছে, এইটার জন্য দেয়া আছে যেটার জন্য হচ্ছে থিটার ভ্যালু কত 0। তো থিটার ভ্যালু 0 হলে শুধু পি থাকে, তার মানে ভি নট এর ভ্যালু কি হয় 1/4 পাই এপসাইলন তোমার পি বাই আর স্কয়ার। আর যদি এই অক্ষ বরাবর থাকে তখন থিটার ভ্যালু কি 90 ডিগ্রি, তখন ভি 90 ডিগ্রির ভ্যালু কত হয়, তখন cos 90 ডিগ্রির ভ্যালু 0, তার মানে আলটিমেটলি 0 হয়। তোমাদের বইয়ে এই দুইটা দেয়া আছে, তো আশা করি এই দুইটাও স্পেশালি আমরা জানতে পারলাম, বাট আমাদের জন্য জেনারেলাইজ সূত্র, অর্থাৎ কেন্দ্র থেকে যে কোনো থিটা কোণে যে কোনো দূরত্বে আমার যদি পটেনশিয়াল বের করতে বলে তাহলে আমি বের করতে পারবো। ঠিক আছে।